শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, বলছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এরপর জানিয়ে দেব, ভারতের দরদ হিন্দুদের জন্য নয়, শেখ হাসিনার জন্য, বলছেন প্রিন্স। আরো জানিয়ে দেব, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করব, বলছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। এদিকে আমি উদাহরণ সৃষ্টি করতে চাই, বলছেন ডিএমপি কমিশনার। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুহিত চৌধুরী বলেছেন, একই দিনে ইউনিয়ন পরিষদ ও জাতীয় নির্বাচনের সুপারিশ করা হবে। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, বলছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠিত হবে, জনগণের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। সে দল যদি সফল হয় তবে বর্তমান রাজনৈতিক দলগুলো একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো চাইছে দেশে সংস্কার তাদের রাজনৈতিক সংস্কার অধীনে হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা রাজনৈতিক দলগুলোর সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। বুধবার 11 ডিসেম্বর সচিবালয় ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স জিপিজি প্রতিনিধি দলের উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে আসে। এ সময় চিলির সাবেক সামাজিক উন্নয়ন মন্ত্রী জর্জি জ্যাকসন সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম এসব কথা বলেন। সাক্ষাৎকালে নাহিদ ইসলাম বলেন, একটি অভ্যন্তরের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। এটি একটি অভিনব ঘটনা, যা এর আগে কখনো ঘটেনি। পৃথিবীর অন্য কোনো দেশে এমন হয়েছে কিনা আমার জানা নেই। আমরা এরকম পরিস্থিতিতে কাজ করার চেষ্টা করছি। কলারশিপ পার্লামেন্টের সাবেক সদস্য লর্ড জেরিমাই ফুলফ্রিস অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা নাহিদ বলেন, মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া আমাদের বড় চ্যালেঞ্জ। তাছাড়া বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপন করাই অন্তর্বর্তী সরকারের মূল চ্যালেঞ্জ। ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার্স মার্টার্স অন্তর্বর্তী সরকার তাদের কাছে কোন বিষয় সহযোগিতা চায় জানতে চাইলে উপদেষ্টা বলেন, অভ্যন্তরীণ পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণহত্যার বিচার বিষয়ে আপনাদের অভিজ্ঞতা এবং পরামর্শ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিকভাবে নানা অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানকে অনেকেই ঠিকমতো ব্যাখ্যা করতে পারছেন না। কিভাবে এত অল্প সময় এত বড় এক স্বৈরা শাসকের পতন হলো তা মানুষও বুঝতে পারছে না। ফলে দেশের ভেতরে এমন বাইরে নানান রকম ষড়যন্ত্র হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এই আন্দোলনটা যে গণতান্ত্রিক অভ্যুত্থান তা অনেকে অস্বীকার করার চেষ্টা করছেন। তিনি আরো বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানবাধিকার সংকট চলছে। মানুষ ভোট দিতে পারত না, কয়েক হাজার মানুষকে গুম করে ফেলা হয়েছে। একটা দমবন্ধ অবস্থার মধ্যে দিয়ে গেছে মানুষ। তাই মানবাধিকার রক্ষা করা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। বৈঠকে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স জিপিজি প্রতিনিধি দল নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। ভারতের দরদ হিন্দুদের জন্য নয়, শেখ হাসিনার জন্য, বলছেন প্রিন্স। বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতের কোনো দরদ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ভারতের দরদ শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য। 5 আগস্ট শেখ হাসিনা পতনকে ভারত এখনো মেনে নিতে পারেনি, তাই তারা এখন নানান ভাবে ষড়যন্ত্র করছে। বুধবার 11 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, দেশের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বৈঠক হয়। ভারতকে আমরা একটা কথা বলতে চাই, দেশে বাংলাদেশের এই পরিবর্তন মেনে নিন, কারণ আমরা ভালো থাকতে চাই। বিপ্লবের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চার যে নতুন পথ শুরু হয়েছে তাকে আপনারা সমর্থন করুন। তিনি বলেন, ভারত বলছে দেশে নাকি হিন্দুদের দমন পীড়ন করা হচ্ছে, যা বানোয়াট ও ভিত্তিহীন। তাই যদি
যদি হতো তাহলে দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারত না। দেশে হিন্দুরা অনেক ভালো আছেন। গত কয়েকদিনের আগে বিবিসির চালানো জরিপে সেটা উঠে এসেছে। বিএনপির এই যুগ্ম মহাসচিব আরো বলেন, দেশে ভারতীয় আধিপত্যবাদ আর চলবে না। আমরা স্বাধীনতা এনেছি, মাথা উঁচু করে বাঁচার জন্য তাকে বিপন্ন করতে দেব না। স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজনে আবার হাতিয়ার তুলে নেব। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করব বলছেন দুদক চেয়ারম্যান। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুর্নীতি দমন কমিশনের দুদক নতুন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো সেই প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না। আমরা যেন সাধ্যমতো কাজ করতে পারি সেটা দেখতে হবে। ন্যায়নিষ্ঠাভাবে আমরা আইন মেনে কাজ করব। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার প্রথম দিন বুধবার 11 ডিসেম্বর বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেল 3টার পর আব্দুল মোমেন রাজধানী সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গেলে প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। এ সময় তার সঙ্গে কমিশন ভবনে প্রবেশ করেন দুদককে নিয়োগ পাওয়া নতুন কমিশনের অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। নিজের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, আমি 3টি রাজনৈতিক সরকার ও 2টি তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে কাজ করেছি। এই অন্তর্বর্তী সরকারের অন্য রাজনৈতিক দলের মতো কোনো রাজনৈতিক চরিত্র নেই, রাজনৈতিক চাওয়া নেই। এই সরকারের চাওয়া হচ্ছে জনগণকে নিয়ে এগিয়ে যাওয়া। এখানে রাজনৈতিক সরকার প্রভাবিত করবে না। আমরাও প্রভাবমুক্ত থেকে ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। তিনি সাংবাদিকদের আরো বলেন, সমাজ যদি দুর্নীতিগ্রস্ত হয় দুদকও খানিকটা দুর্নীতিগ্রস্ত হতেও পারে। আমার বিরুদ্ধে অভিযোগ আছে সেটিও আপনারা দেখবেন। যে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে ন্যায়নিষ্ঠাভাবে আপনারা দেখবেন। আগামী 7 দিনের মধ্যে নতুন কমিশনের স্থাবর অস্থাবর আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে বলে জানান নতুন চেয়ারম্যান। গতকাল মঙ্গলবার 10 ডিসেম্বর দুদককে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে। কমিশনার হিসেবে তার সঙ্গী হয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 29 অক্টোবর দুদক চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন আবদুল্লাহ এবং কমিশনার তদন্ত মোহাম্মদ জহিরুল হক ও কমিশনার অনুসন্ধান মোসাম্মদ আসিয়া খাতুন পদত্যাগ করেন। আমি উদাহরণ সৃষ্টি করতে চাই বলছেন ডিএমপি কমিশনার। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, বিশ্বায়নের এ যুগে পুলিশ বিহীন সমাজ ব্যবস্থা চিন্তা করা যায় না। আমি কমিশনার হিসেবে ডিএমপিকে অন্যান্য উচ্চতা নিয়ে যেতে চাই। ব্যক্তিগতভাবে উদাহরণ সৃষ্টি করতে চাই। সহকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও উদাহরণ সৃষ্টি করুন। বুধবার 11 ডিসেম্বর বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে ডিএমপি নভেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। সাজ্জাদ আলী বলেন, থানায় কোনো অভিযোগ বা জিডি হলে পুলিশকে দ্রুততম সময়ের ব্যবস্থা নিতে হবে। 1 ঘন্টার মধ্যে ঘটনাস্থলে যেতে হবে এবং প্রাথমিক অনুসন্ধান করতে হবে। প্রয়োজনে মামলা রুজু করতে হবে। যে কোনো ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হলে পুলিশ সম্পর্কে জনগণের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হবে। তিনি বলেন, প্রায় 2 কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করেন। যানজট সহ নানাবিধ সমস্যার জর্জরিত আমাদের এই শহর। জুলাই আগস্টে পুলিশের ভূমিকার জন্য পুলিশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এরূপ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশ হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মানুষের কাছে যাওয়া এবং তাদের কথা শোনা। একই সঙ্গে নাগরিকদের বলা যে আমরা তাদের সর্বোচ্চ সেবা দিতে চাই। পুলিশের আচার আচরণ, নৈতিকতা ও জীবনযাপন পদ্ধতি এমন হতে হবে যেন তা অন্যদের জন্য অনুকরণীয় হয়। তিনি আরো বলেন, আইনগত দায়িত্ব পালনের পাশাপাশি একজন পুলিশ অফিসার সম্পর্কে সাধারণ মানুষ কি ধরনের পোষণ করে সেটিও অনেক গুরুত্বপূর্ণ। ডিএমপি কমিশনার বলেন, পুলিশের অন্যতম কাজ হচ্ছে অপরাধীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করা। কোনো অবস্থাতে কোনো খুনের ঘটনা যেন অমৃত্যু হিসেবে থাকায় রেকর্ড না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ধরনের কোনো ঘটনা ঘটলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং এর জন্য থানার ওসি দায়ী হবেন। তিনি বলেন, ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে শিক্ষক, ছাত্র জনতা, শ্রমিক নেতা ও ব্যবসায়ী সহ সমাজের সর্বস্তরের জনগণকে নিয়ে সিটিজেন ফোরাম গঠন করা হবে। সভায় যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম মোহাম্মদ ফারুক হোসেন নভেম্বর 2024 মাসে সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন ডাকাতি, দস্যুতা, চুরি, সিডিএল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন পর্যালোচনা করা হয়। এ সময় ডিএমপি কমিশনার বিভিন্ন ধরনের নির্দেশনা দেন। মাসিক অপরাধ সভায় নভেম্বর মাসে ঢাকা মহানগরের আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধান সহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদা কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ
চৌধুরী বলেছেন, একই দিনে ইউনিয়ন পরিষদ ও জাতীয় নির্বাচনের সুপারিশ করা হবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইর চৌধুরী বলেছেন, একই দিনে ইউনিয়ন পরিষদ আর জাতীয় নির্বাচন হবে, তাহলে ভোট কেন্দ্রে বুথ দখলটা আর সহজ হবে না। তখন মেম্বার প্রার্থীরা ওয়ার্ড ভিত্তিক পাহারা দেবেন, তাহলে সেন্ট্রালি আর কেউ বুথ দখল করতে পারবেন না। এই বিষয়গুলো আমরা সুপারিশ করব। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় গণমান্য ব্যক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। আব্দুল মুইর চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদে এখন যে পদ্ধতিতে নির্বাচন হয় তাতে রাজনৈতিক প্রভাব বেশি থাকে। এটা যদি আমরা মাল্টিপল ওয়ার্ডে করে দেই, মেম্বাররা চেয়ারম্যানকে ঠিক করবে। এটা যদি আমরা করে দেই, তাহলে ওখান থেকে গণতন্ত্র চর্চা শুরু হবে। কেউ আর দখল করে বসতে থাকতে পারবে না। তখন মেম্বার যারা হবেন তারা ভোট করে আরেকজনকে চেয়ারম্যান করতে পারবেন। এরকম সুযোগ সৃষ্টি করার চিন্তা রয়েছে। জনপ্রশাসনের লোকবল কমিয়ে আনার ব্যাপারেও সুপারিশ করা হবে বলে জানান সংস্কার কমিশনের প্রধান। তিনি বলেন, প্রশাসনে অনেক লোক নিয়োগ করা হয়, এত লোক সরকারের দরকার নেই। আরো অনেক কম লোক দিয়ে সরকার চলতে পারে। এটা বন্ধ করার ব্যাপারে সুপারিশ করা হবে, কিন্তু পুলিশের সংখ্যা বেশি দরকার, কারণ আইন শৃঙ্খলা অনেক কঠিন হয়ে পড়েছে। সেখানে পুলিশের সংখ্যা বাড়াতে হবে। ফরিদপুরকে বিভাগ করার প্রসঙ্গে আব্দুল মুইর চৌধুরী বলেন, ফরিদপুর বিভাগ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি, কারণ আগের সরকার প্রধানের ইচ্ছা ছিল গোপালগঞ্জকে বিভাগ করা। আমরা ঠিক করেছি ফরিদপুরকেই আলাদাভাবে বিভাগ করব।